এদিকে আজকে সবচেয়ে বড় খবর, ইরানের কাছে অবশেষে হার মানল যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতার সাথে দেখা করতে চান ডোনাল্ড ট্রাম্প, পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহুকে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, যার মধ্যে আলী আল সালেম বিমান ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও রয়েছে, সেগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে ইরানের কেশম দ্বীপে অবস্থিত তাদের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। এই ঘটনার পর সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কয়েক মাস ধরে ইরানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে আসছেন। তিনি এখন একটি বড় মন্তব্য করেছেন এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে সরাসরি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। এদিকে আমেরিকান শক্তিশালী ডেস্ট্রয়ার জ্বালিয়ে দিল ইরান। আমেরিকান যুদ্ধজাহাজে সরাসরি আঘাত ইরানের। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সরাসরি টার্গেটে পড়ে গেল আমেরিকার যুদ্ধজাহাজ। এবার ওমান উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডেস্ট্রয়ার ধ্বংস করে দিয়েছে মোস্তফা খামেনির বাহিনী। তেহরান বলছে ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানে অংশ নিয়েছিল ডেস্ট্রয়ারটি। শুধু তাই নয়, এই সামরিক জাহাজটি মার্কিন হামলার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করছিল। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এই জাহাজকে লক্ষ্য করেই ছুটে গেছে ইরানি মিসাইল। এদিকে ইরানের ভয়াবহ হামলায় চুরমার কুয়েতের বিমানবন্দর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের বুকে এ যেন এক শ্বাসরুদ্ধকর মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে বারুদের গন্ধ, অন্যদিকে কূটনীতিক টেবিল। একদিকে ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি হামলার দাবি, কুয়েত বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাতের ভয়াবহতা। অন্যদিকে ঠিক একই সময়ে পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে গোপন ও নাটকীয় দর কষাকষি। এদিকে সমুদ্রের এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থলেও। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার আঘাত এনেছে একের পর এক ক্ষেপণাস্ত্র। এই ভয়াবহ হামলায় অন্তত একজন নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে বিমানবন্দরের একটি বড় অংশ। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিমান শক্তিকেই গুড়িয়ে দিয়েছে ইরান, যে কারণে আর ইরানে হামলা চালাতে পারছে না আমেরিকা ও ইসরায়েল। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিমান শক্তিকেই কি গুড়িয়ে দিয়েছে ইরান? এবার তাহলে কি আর মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব ঘটাতে পারবে না ইহুদিবাদীরা? জানা গেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২০টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার মডেলের আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবিও করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যাতে তেহরান ব্যবহার করেছে দেশটির নতুন শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। তবে কি আকাশ যুদ্ধে ইহুদিবাদীদের পরাজিত করতে সফল হয়েছে ইরান? এদিকে আমেরিকাও ভাবেনি রাশিয়ার কমান্ডো নামবে। মাত্র ১০ মিনিটে ঘেরাও করল। রাশিয়া শুধু অপেক্ষা করেছিল সাবমেরিনটি কখন ভেসে উঠবে। তারপর যা ঘটল, বিশ্ব হতবাক। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। রাশিয়ার একটি সামরিক ঘাঁটিতে সকালে শান্ত পরিবেশ হঠাৎ করেই ভেঙে যায় জরুরি সতর্কতা শব্দে। মিনিট খানিকের মধ্যে বেশ কয়েকজন অভিজ্ঞ কমান্ডো প্যারাশুট এবং বিশেষ সরঞ্জাম নিয়ে একটি বিশেষ পরিবহন বিমানে উঠে পড়েন। তাদের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা আর সতর্কতার ভাব। কারণটা ছিল অস্বাভাবিক এবং বেশ বিপজ্জনকও বটে। উত্তর সাগরের মাঝখানে এমন একটি সাবমেরিন শনাক্ত হয়েছে যার পরিচয় অজানা এবং যেটি কোনো সংকেতের জবাব দিচ্ছে না। এখন এই কমান্ডোদের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব সেই অজানা সাবমেরিনের কাছাকাছি পৌঁছানো। এমন অভিযান খুবই বিরল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ সমুদ্রের মাঝখানে চলমান কিংবা স্থির থাকা সাবমেরিনের উপরে নেমে যাওয়া সাধারণ কোনো মিশন নয়। কিন্তু সেদিন পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে রাশিয়ার নৌবাহিনী এই অস্বাভাবিক পদক্ষেপ নিতে বাধ্য হয়। এদিকে যুদ্ধের ছায়ায় ভেঙে পড়ছে ইসরায়েল, দেশত্যাগের ঢল। ইসরায়েল ছাড়ছে লাখো মানুষ। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাব, নিরাপত্তার সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে ইসরায়েলে বাড়ছে দেশত্যাগের প্রবণতা। গবেষণা বলছে সাম্প্রতিক বছরগুলোতে দেশ ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা ফিরে আসাদের প্রায় দ্বিগুণ। একই সময়ে জোট সরকারের টানাপোড়েন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিতর্ক এবং রেকর্ড অস্ত্র রপ্তানি নিয়েও চলছে আলোচনা। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক দ্বীপ, কিন্তু সেই দ্বীপের মাটির নিচে লুকিয়ে আছে মিসাইল, সামরিক সুড়ঙ্গ আর হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের সক্ষমতা। তাই কেশম এখন শুধু একটি দ্বীপ নয়, বরং আমেরিকা ইরান সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রগুলোর একটি। কিন্তু প্রশ্ন একটাই, কেশম দ্বীপে কেন আমেরিকার নজর? আমেরিকার দৃষ্টিতে কেশম দ্বীপ শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, ইরানের সামরিক শক্তির অন্যতম কেন্দ্র। ওয়াশিংটনের দাবি, দ্বীপটির ভূগর্ভস্থ ঘাঁটিগুলো থেকে ইরানের সরকারি বাহিনী হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতা ধরে রেখেছে। ইরানের সরাসরি টার্গেটে পড়ে গেল আমেরিকার যুদ্ধজাহাজ। এবার ওমান উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী ডেস্ট্রয়ার ধ্বংস করে দিয়েছে মোস্তফা খামেনির বাহিনী। তেহরান বলছে ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানে অংশ নিয়েছিল ডেস্ট্রয়ারটি। শুধু তাই নয়, এই সামরিক
সামরিক জাহাজটি মার্কিন হামলার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করছিল। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এই জাহাজকে লক্ষ্য করেই ছুটে গেছে ইরানি মিসাইল। বিবৃতি দিয়ে হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ। ইরানি এলিট ফোর্স বাহিনী বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড, হরমুজ প্রণালীতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে শক্তিশালী এই জবাব দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বিবৃতিতে হামলার আদ্যপান্ত তুলে ধরেছে ইরানি বাহিনী। ইরানি নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে ইরানের আঞ্চলিক সমুদ্র সীমার দিকে অগ্রসরের চেষ্টা চালাচ্ছিল মার্কিন ডেস্ট্রয়ারটি। ইরানি নৌবাহিনী বলেছে, এই শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা করেছে ইরানি নৌবাহিনী। শুধু তাই নয়, এই অঞ্চলে মার্কিন তৎপরতার উপর নজরদারি অব্যাহত রেখেছে ইরানি নৌবাহিনী। ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের জবাব হবে স্বচ্ছ এবং স্পষ্ট। তবে সামরিক জাহাজে হামলা চালানো নিয়ে ইরানের দাবি অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় সেন্টকম বলেছে, ইরানের দাবি মিথ্যে। সমুদ্রে থাকা মার্কিন সামরিক সম্পদ নিরাপদ, বাধাহীন এবং স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট যখন ইরানের কাছে নতি স্বীকার করতে চাইছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থেকে জাহাজ সবকিছুতে মিসাইলের তাণ্ডব চালাচ্ছে তেহরান। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির সাথে সরাসরি বৈঠকের ইচ্ছে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ থামানোর আলোচনায় সরাসরি যুক্ত আছেন খামেনি। এখন ইতিবাচক দিকে মোড় নিচ্ছে দুই পক্ষের সম্পর্ক। বুধবার সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আলোচনার অগ্রগতিতে আছে মোজতবা খামেনির ভূমিকা। ইরানের রাজনৈতিক কাঠামোতে তার গুরুত্বপূর্ণ অবস্থানের কথাও স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। জবাবে পাল্টা মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব লীলা শুরু করে তেহরান। ইরানের তাণ্ডবে দুমড়ে মুচড়ে যায় মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো মার্কিন স্থাপনা। যদিও পরে চাপে পড়ে সাময়িকভাবে সংঘাত স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, যার মধ্যে আলী আল সালেম বিমান ঘাঁটি এবং মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরও রয়েছে, সেগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। IRGC জানিয়েছে, ইরানের কেশম দ্বীপে অবস্থিত তাদের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। ৮ এপ্রিলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উপসাগরীয় অঞ্চলে এটি প্রথম প্রাণঘাতী আঘাত, যেখানে ইরানের এক হামলায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় এবং এতে একজন নিহত সহ আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এছাড়াও এই বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় বিগত অন্য সকল হামলার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরটি। ইরানের সেনারা জানিয়েছে যে তাদের ওপর যদি আর কোনো হামলা হয় তবে তারা সমগ্র মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দেবে, যার পর বেশ নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। কারণ ইরানি বাহিনী যতবার এই ধরনের হুমকি দিয়েছে ততবারই মধ্যপ্রাচ্যে নরক নেমে এসেছে। এদিকে এই ঘটনার পর সুর বদলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কয়েক মাস ধরে ইরানের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়ে আসছেন। তিনি এখন একটি বড় মন্তব্য করেছেন এবং ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে সরাসরি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক অত্যন্ত উত্তেজনাপূর্ণ টেলিফোনিক কথোপকথনের পর ট্রাম্প ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে ভবিষ্যতে একটি বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন। নিউ ইয়র্ক পোস্টের পডফোর্স 1 পডকাস্টে কথা বলার সময় ট্রাম্প আরও বলেন যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মধ্যে খামেনি চূড়ান্ত অনুমোদন দিচ্ছেন বলে তিনি বিশ্বাস করেন এবং তিনি তার সঙ্গে দেখা করতে চান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি তার সঙ্গে দেখা করতে চাই এবং সবকিছু কিভাবে এগোয় তার উপর নির্ভর করে সম্ভবত কোনো এক সময় আমাদের দেখা হবে। তার এই মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি এখন ইসরায়েলকে ছেড়ে ইরানের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে আগ্রহী, কারণ ইরান যুদ্ধ তার দেশে এবং সমগ্র বিশ্বে তার গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নিয়ে এসেছে এবং সমগ্র বিশ্ব এখন জেনে গেছে যে ইরান বিশ্বের অন্যতম পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। মধ্যপ্রাচ্যের বুকে এ যেন এক শ্বাসরুদ্ধকর মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে বারুদের গন্ধ, অন্যদিকে কূটনীতিক টেবিল। একদিকে ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি হামলার দাবি, কুয়েত বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাতের ভয়াবহতা। অন্যদিকে ঠিক একই সময়ে পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলছে গোপন ও নাটকীয় দর কষাকষি। বুধবার ওমান উপসাগরে নীল জলরাশিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে নতুন করে। ইরান দাবি করেছে তাদের জলসীমার কাছাকাছি চলে আসা একটি মার্কিন সামরিক জাহাজকে তারা সফলভাবে নিশানা করেছে। তেহরানের দাবি, ওই যুদ্ধজাহাজটি আসলে একটি মার্কিন কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার হিসেবে কাজ করছিল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তড়িঘড়ি করে এই হামলার দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। এদিকে সমুদ্রের এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থলেও। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার আঘাত এনেছে একের পর এক ক্ষেপণাস্ত্র। এই ভয়াবহ হামলায় অন্তত একজন নিহত এবং প্রায় 60 জন আহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে বিমানবন্দরের একটি বড় অংশ। মার্কিন প্রশাসনের দাবি,
ইরান অত্যন্ত পরিকল্পিত এবং অন্যায়ভাবে কুয়েতের ওপর 30টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে ঘটনার মোড় ঘুরে যায় ইরানের এক অদ্ভুত দাবিতে। তেহরান বলছে তারা কুয়েতকে লক্ষ্য করে সরাসরি হামলা চালায়নি। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি ইন্টারসেপ্টর লক্ষ্যভ্রষ্ট হয়ে উল্টো নিজেদের মিত্রদেশ কুয়েতের বিমানবন্দরে গিয়ে আছড়ে পড়েছে। তবে কুয়েত এই উত্তেজনার মাঝে কঠোর অবস্থান নিয়েছে। মার্কিন ক্ষেপণাস্ত্রের গতিবিধির ভিডিও ধারণ করার অপরাধে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার ও দেশ ছাড়া করেছে তারা। বাহ্যিক এই রণক্ষেত্রের আড়ালে ওয়াশিংটনের কংগ্রেসের ভেতরেও ঝড় উঠেছে। মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা গ্রেগরি মিক্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তীব্র ভাষায় জেরা করেন। মিক্সের প্রশ্ন ছিল, আপনি কি প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন যে ইরানে মার্কিন হামলা চালালে মধ্যপ্রাচ্যে আমাদের মিত্র ও আমেরিকানদের ওপর পাল্টা আঘাত আসবে? রুবিও ধোঁয়াশাপূর্ণ জবাব দিয়ে বলেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এই নাটকের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল কূটনীতির টেবিলে। একদিকে যখন লেবাননে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইরান আলোচনার টেবিল থেকে ওয়াকআউট করেছিল, ঠিক তারপর দিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বোমা ফাটানোর তথ্য দেন। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে তাদের যোগাযোগের সুতো একদম কেটে যায়নি। গোপনে দুই পক্ষের টেক্সট বা বার্তা আদান প্রদান চলছে, যদিও এখনো বড় কোনো অগ্রগতি হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য চিরচেনা ভঙ্গিতে দাবি করেছেন যে ইরানের সঙ্গে একটি বড় চুক্তি একেবারে হাতের নাগালে। তবে আমেরিকার শর্ত পরিষ্কার, ইরানকে তাদের পরমাণু সমৃদ্ধকরণ এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম চিরতরে বন্ধ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা কবচকে ভেঙে দিতে সক্ষম হয়েছে এবং এই চাপের মুখেই ইরান আলোচনা টেবিলে ফিরতে বাধ্য হয়েছে। নাটকের শেষ অঙ্কটি অবশ্য ঝুলছে লেবাননের ভাগ্যের ওপর। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের পরম মিত্র লেবাননকে ইসরায়েলি হামলা থেকে রক্ষা করা না হলে কোনো চুক্তি সফল হবে না। ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে বৈঠক চলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, বৈরুতে যুদ্ধবিরতি হলে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের স্থল অভিযান চলবেই। ফলে রক্তক্ষয়ী যুদ্ধ আর শীতল কূটনীতির এই মহানাটক কোন দিকে মোড় নেয় তা দেখতে পুরো বিশ্ব এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ বিমান শক্তিকেই কি গুরিয়ে দিয়েছে ইরান? এবার তাহলে কি আর মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব ঘটাতে পারবে না ইহুদিবাদীরা? জানা গেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 20টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করেছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার মডেলের আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবিও করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যাতে তেহরান ব্যবহার করেছে দেশটির নতুন শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। তবে কি আকাশ যুদ্ধে ইহুদিবাদীদের পরাজিত করতে সফল হয়েছে ইরান? ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মাঝেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনা, এমন ঘোষণা সাম্প্রতিক যুদ্ধের আগেই দিয়েছিল তেহরান। তবে কেবলমাত্র ঘোষণা দিয়েই নিজেদের দায়িত্বের ইতি টানেনি ইরান। যুদ্ধের ময়দানে মার্কিনীদের বিরুদ্ধে তুমুল উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক শক্তির জানান দেয় তেহরান, যার সাহায্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানায় ইরান। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, মধ্যপ্রাচ্যের কমপক্ষে 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের 20টি সামরিক ঘাঁটিকে সাম্প্রতিক যুদ্ধেই ধ্বংস করেছে তেহরান, যেখানে কেবলমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে ইরানের সামরিক বাহিনী। এদিকে সম্প্রতি হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করে তেহরান। মার্কিনীদের ওই ড্রোনটিকে ঘায়েল করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করেছে তাদের বহরের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আরাশি কামাঙ্গির, যা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরান। বিশ্লেষকদের দাবি, ইরানের সামরিক স্থাপনাগুলোতে কয়েক মাস ধরে হামলা সত্ত্বেও মার্কিন ও ইসরায়েলি নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনও রয়েছে তেহরানের। অথচ ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের সময় 3টি বিমানবাহী রণতরী পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে ছিল 2 শতাধিক যুদ্ধ বিমানের বিশাল বহর। তবে শুধুমাত্র সামরিক শক্তির উত্তাপ ঘটিয়েই যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সফলতা অর্জন করা যায় না, তা মার্কিনীদের বুঝিয়ে দিয়েছে ইরান। আত্মঘাতী ও নজরদারি ড্রোনের মতো যুক্তরাষ্ট্রের কৌশলগত বিমান শক্তির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে তেহরান, এমনটি জানিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি বলেছেন, শত্রুরা MQ-9, হার্মিস 900S এবং লুকাসের মতো শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর মোতায়েন করে যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তারের পায়তারা চালিয়েছিল। কিন্তু ইরানের পাল্টা জবাবে মার্কিনীদের ড্রোনকে ধ্বংস করা এবং তাদের সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে সফল রণকৌশলের কার্যকারিতা দেখিয়েছি আমরা, যার মাধ্যমে শত্রুপক্ষের ড্রোন বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে। 2 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির দিকে ইঙ্গিত করে এলহামি আরও বলেছেন, যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই সফলতা ধরে রাখার জন্য রাডার অবকাঠামো ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা শক্তিশালী করে চলবে তেহরান। মার্কিনীদের সাথে যদি চূড়ান্ত যুদ্ধবিরতিও হয়, তবুও আমরা নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়িয়েই যাব। সম্প্রতি জানা গেছে, ইরান তাদের 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে আবারও সচল করেছে। বিশ্লেষকদের ধারণা, এসব সামরিক কেন্দ্রে কমপক্ষে 1000 ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর প্রস্তুত রেখেছে ইরান। পাশাপাশি তুলনামূলক সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং দেশীয়ভাবে উৎপাদিত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি ব্যাপকভাবে বিনিয়োগ করছে তেহরান, যার মাধ্যমে স্থির রাডার সিস্টেমের উপর নির্ভর না করেই শত্রুপক্ষের আত্মঘাতী ড্রোন ও যুদ্ধবিমানকে ভূপাতিত করার সক্ষমতা অর্জন করেছে ইরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। রাশিয়ার একটি সামরিক ঘাঁটিতে সকালে শান্ত
পরিবেশ হঠাৎ করেই ভেঙে যায় জরুরি সতর্কতার শব্দে। মিনিট খানিকের মধ্যে বেশ কয়েকজন অভিজ্ঞ কমান্ডো প্যারাশুট এবং বিশেষ সরঞ্জাম নিয়ে একটি বিশেষ পরিবহন বিমানে উঠে পড়েন। তাদের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা আর সতর্কতার ভাব। কারণটা ছিল অস্বাভাবিক এবং বেশ বিপজ্জনকও বটে। উত্তর সাগরের মাঝখানে এমন একটি সাবমেরিন শনাক্ত হয়েছে যার পরিচয় অজানা এবং যেটি কোনো সংকেতের জবাব দিচ্ছে না। এখন এই কমান্ডোদের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব সেই অজানা সাবমেরিনের কাছাকাছি পৌঁছানো। এমন অভিযান খুবই বিরল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ সমুদ্রের মাঝখানে চলমান কিংবা স্থির থাকা সাবমেরিনের উপরে নেমে দেওয়া সাধারণ কোনো মিশন নয়। কিন্তু সেদিন পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে রাশিয়ার নৌবাহিনী এই অস্বাভাবিক পদক্ষেপ নিতে বাধ্য হয়। ঘটনা শুরুটা হয় খুবই সাধারণভাবে। সেদিন সকাল 10টা বাজতে আর মাত্র 6 মিনিট বাকি। রাশিয়ার উত্তরাঞ্চলীয় একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বাল্টিক ফিল্ডের রাডার কন্ট্রোল রুমে চলছিল প্রতিদিনের মতো নিয়মিত নজরদারি। বিশাল মনিটরের স্ক্রিনে ভেসে উঠেছিল উত্তর সাগরের বিভিন্ন অংশের লাইভ ডেটা। সেখানে কর্তব্যরত অফিসাররা প্রতিটি চলমান বস্তুর উপর নজর রাখছিলেন। হঠাৎ করেই রাডার স্ক্রিনে একটি সিগন্যাল ধরা পড়ে। প্রথম দেখায় সেটিকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি। সিস্টেমে সেটি দেখাচ্ছিল সম্ভবত একটি মাছ ধরা ট্রলার। এই এলাকায় মাছ ধরা নৌকা আসা মোটামুটি সীমিত হলেও একেবারেই অস্বাভাবিক নয়। সাধারণত রাশিয়ার নিজস্ব কিছু ট্রলার এই অঞ্চলে মাছ ধরার অনুমতি পায়। তবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরই রাডার কন্ট্রোল অফিসারের মনে সন্দেহ জাগতে শুরু করে, কারণ সাধারণ মাছ ধরার ট্রলার কখনোই এতক্ষণ ধরে একই জায়গায় স্থির থাকে না। মাছ ধরা নৌকাগুলো সাধারণত জাল ফেলার পর কিছুক্ষণের মধ্যে অন্য জায়গায় সরে যায় কিংবা জাল টেনে তোলার জন্য নাড়াচাড়া করে। কিন্তু রাডার স্ক্রিনে যে সিগন্যালটি দেখা যাচ্ছিল সেটি প্রায় 20 মিনিট ধরে একই অবস্থানে স্থির রয়েছে। এটি অস্বাভাবিক আচরণ। অফিসার বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান এবং দ্রুত একটি সিদ্ধান্ত নেওয়া হয়। নৌবাহিনীর কমান্ড সেন্টার সিদ্ধান্ত নেয় ঘটনাস্থলে একটি MiG-29 যুদ্ধবিমান পাঠানোর। প্রাথমিক ধারণা ছিল হয়তো এটি কোনো অচেনা ফিশিং বোট অথবা ছোট কোনো নৌযান হতে পারে যেটি হয়তো সীমান্ত লঙ্ঘন করেছে। MiG-29 যুদ্ধবিমান রানওয়ে ছেড়ে উড়ে যায় পূর্ণ গতিতে। মাত্র কয়েক মিনিটের মধ্যে পাইলট রাডারে চিহ্নিত স্থানে পৌঁছে যান। কিন্তু আকাশ থেকে নেমে তাকিয়ে পাইলট যা দেখলেন তা ছিল সম্পূর্ণ ফাঁকা সমুদ্র। সেখানে কোনো মাছ ধরার ট্রলার নেই, কোনো সামরিক জাহাজ নেই, এমনকি কোনো ছোট নৌকাও চোখে পড়ল না। পাইলট অবিলম্বে বিষয়টি রাডার কন্ট্রোল রুমে জানান। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো রাডার স্ক্রিনে তখনও সেই সিগন্যাল স্পষ্টভাবে দৃশ্যমান। অর্থাৎ সেখানে অবশ্যই কিছু একটা ছিল যেটি আকাশ থেকে খালি চোখে দেখা যাচ্ছিল না। এই তথ্য পাওয়ার পর কন্ট্রোল রুমে উত্তেজনা বেড়ে যায়। প্রথমে ধারণা করা হয় হয়তো উচ্চ আকাশে কোনো নজরদারি ড্রোন থাকতে পারে, কিন্তু যুদ্ধবিমান পুরো এলাকা স্ক্যান করেও আকাশে কিছুই খুঁজে পায়নি। ফলে একটাই সম্ভাবনা থেকে যায় এবং সেটি হলো পানির নিচে কোনো কিছু লুকিয়ে আছে। এরপর নৌবাহিনীর কমান্ড সেন্টার থেকে তৎক্ষণাৎ একটি অত্যাধুনিক সোনার ইউনিট পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সোনার হলো এমন একটি প্রযুক্তি যা পানির নিচে শব্দ তরঙ্গ পাঠিয়ে সেখানে লুকিয়ে থাকা কোনো বস্তু শনাক্ত করতে পারে। আধুনিক সামরিক সোনার ইউনিট এতটাই উন্নত যে এটি অত্যন্ত নীরবে কাজ করতে পারে এবং বিস্তৃত এলাকা জুড়ে তথ্য সংগ্রহ করে সরাসরি কন্ট্রোল রুমে পাঠাতে পারে। সোনার ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পরে একটি বড় আকারের সিগন্যাল শনাক্ত করে। ডেটা বিশ্লেষণ করার পর খুব দ্রুত নিশ্চিত হওয়া যায় যে সমুদ্রের নিচে একটি সাবমেরিন রয়েছে। এই তথ্য পাওয়া মাত্র পুরো রাডার কন্ট্রোল রুমে জরুরি অবস্থা জারি হয়ে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছিল সাবমেরিনটির সঙ্গে কোনোভাবে যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না। সাধারণত আন্তর্জাতিক সামুদ্রিক নিয়মকানুন অনুযায়ী যে কোনো সাবমেরিন জরুরি সংকেতে সাড়া দেয় অথবা নিজের পরিচয় প্রকাশ করে, বিশেষ করে যখন অন্য দেশের নৌ সীমান্তের কাছাকাছি থাকে। কিন্তু এই রহস্যময় সাবমেরিন ছিল সম্পূর্ণ নীরব, কোনো সংকেতের জবাব দিচ্ছিল না এবং নিজের পরিচয়ও প্রকাশ করছিল না। এই পর্যায়ে এসেও রাশিয়ার নৌবাহিনী নিশ্চিতভাবে জানত না যে এটি আসলে কোন দেশের সাবমেরিন। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য রাশিয়া দ্বিতীয় আরেকটি সোনার ইউনিট পাঠায়। দ্বিতীয় সোনার ইউনিটও একই সিগন্যাল শনাক্ত করে এবং নিশ্চিত করে যে পানির নিচে সত্যি একটা অজানা সাবমেরিন অবস্থান করছে। এদিকে সাবমেরিনের ভেতরে থাকা ক্রুরাও সম্ভবত বুঝতে পেরেছিল যে তাদের অবস্থান ধরা পড়ে গেছে। একের পর এক সোনার ইউনিট তাদের চারপাশে ঘুরছিল এবং আকাশে যুদ্ধবিমানের উপস্থিতিও তারা টের পাচ্ছিল। রাশিয়ার হাতে অত্যাধুনিক সাবমেরিন থাকলেও সেগুলো প্রস্তুত করে ঘটনাস্থলে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগত। কিন্তু পরিস্থিতি এতটাই দ্রুত পরিবর্তন হচ্ছিল যে সেই সময় ছিল না। তাই রাশিয়ার নৌবাহিনী একটি অত্যন্ত সাহসী এবং বিরল সিদ্ধান্ত নেয়। তারা তাদের বিশেষ প্রশিক্ষিত প্যারাকমান্ডো ইউনিট মোতায়েন করার নির্দেশ দেয়। উদ্দেশ্য ছিল আকাশপথে অত্যন্ত দ্রুত সাবমেরিনের কাছাকাছি পৌঁছে সেটি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে সরাসরি যোগাযোগের চেষ্টা করা। বাল্টিক ফিল্ড এয়ারবেস থেকে একটি বড় সামরিক পরিবহন বিমান জরুরি ভিত্তিতে প্রস্তুত করা হয়। বিমানের ভেতরে উঠে পড়েন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ কমান্ডো সদস্যরা, যারা সমুদ্রে প্যারাশুট দিয়ে নামার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের সঙ্গে ছিল বিশেষ রশি, দ্রুত অবতরণের সরঞ্জাম এবং জরুরি যোগাযোগের ডিভাইস। বিমানটি রানওয়ে ছেড়ে সরাসরি উত্তর সাগরের দিকে উড়ে যায়। বিমানের ভেতরে কমান্ডোরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন। প্রত্যেকে জানতেন এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিশন। সমুদ্রের মাঝখানে একটি চলমান সাবমেরিনের কাছে নেমে যাওয়া শুধু কঠিনই নয়, অত্যন্ত বিপজ্জনকও বটে। বিমানটি যখন ঘটনাস্থলের উপর দিয়ে উঠছিল তখন পাইলট নিজে সমুদ্রে সাবমেরিনের সম্ভাব্য অবস্থান শনাক্ত করার চেষ্টা করেন। রাডার এবং সোনার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কমান্ডোরা নামার প্রস্তুতি নিতে শুরু করে। তারা বিশেষ প্যারাশুট এবং সামরিক সরঞ্জাম পরীক্ষা করে নেন। পুরো অপারেশনটি পরিকল্পনা করা হয়েছিল সেকেন্ডের হিসাবে। একটু ভুল হলে পুরো মিশন ব্যর্থ হতে পারত। বিমান থেকে জাম্পের সংকেত আসার মাত্র কয়েক সেকেন্ড আগে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। সাবমেরিন হঠাৎ করেই দ্রুত পানি নিচে ডুব দিতে শুরু করে। সম্ভবত সাবমেরিনের ক্রুরা আকাশে সামরিক পরিবহন বিমান এবং কমান্ডোদের উপস্থিতি টের পেয়েছিল।
কয়েক সেকেন্ডের মধ্যেই রহস্যময় সাবমেরিনটি সমুদ্রের গভীরে অদৃশ্য হয়ে যায়। কমান্ডোরা তখনও বিমানের ভিতরে ছিলেন এবং পুরোপুরি নামার প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। সাবমেরিন দ্রুত গভীর পানিতে চলে যায় এবং ধীরে ধীরে সেই এলাকা ছেড়ে অন্যদিকে সরে যেতে থাকে। রাডার এবং সোনার কিছুক্ষণ পর্যন্ত সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করতে সক্ষম হয়, কিন্তু একসময় সেটি রাডারের সীমার বাইরে চলে যায়। এই ঘটনার পরে রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ ধরনের জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। কেউ বলেন এটি হয়তো ন্যাটোর কোনো সদস্য দেশের সাবমেরিন ছিল, আবার কেউ কেউ মনে করেন এটি হয়তো চীনের কোনো আধুনিক সাবমেরিন হতে পারে। তবে সবচেয়ে রহস্যজনক এবং উদ্বেগজনক বিষয় হলো রাশিয়া আনুষ্ঠানিকভাবে কখনোই প্রকাশ করেনি যে সাবমেরিনটি আসলে কোন দেশের ছিল। এমনকি এটি কি উদ্দেশ্যে রাশিয়ার সামুদ্রিক সীমান্তের এত কাছে এসেছিল সেটিও স্পষ্ট করা হয়নি। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন হয়তো এটি কোনো গোয়েন্দা তথ্য সংগ্রহ করার মেশিন ছিল, অথবা রাশিয়ার সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করার চেষ্টা চলছিল। প্রতিদিনের সাইরেন, রকেট হামলার আতঙ্ক আর যুদ্ধের দীর্ঘ ছায়া যেন ক্লান্ত করে তুলেছে ইসরায়েলিদের। দেশটির পার্লামেন্ট কমিশনের করা গবেষণায় দেখা যায় 2022 সাল থেকে 24 সালের মধ্যে 2,10,000-এর বেশি ইসরায়েলি দেশ ছেড়েছেন, যা ফিরে আসার তুলনায় প্রায় 1,40,000 বেশি। সবচেয়ে উদ্বেগের বিষয়, দেশত্যাগীদের বেশিরভাগই তরুণ ও শিক্ষিত, যার বড় অংশ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী। বিজ্ঞান, গণিত, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের দক্ষ জনশক্তির মধ্যেও দেশ ছাড়ার প্রবণতা অনেক। যুদ্ধের পাশাপাশি গভীর হচ্ছে রাজনৈতিক সংকটও। বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটে দেখা দিয়েছে তীব্র মতবিরোধ। দীর্ঘদিনের মিত্ররাও এখন প্রকাশ্যে করছেন সমালোচনা। বিশ্লেষকদের মতে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে জন অসন্তোষ। অন্যদিকে নতুন বিতর্কে জড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নৈতিক অসদাচরণের অভিযোগে বরখাস্ত হয়েছে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। তবে যুদ্ধের এই বাস্তবতার মাঝেও অস্ত্র ব্যবসায় রেকর্ড করেছে ইসরায়েল। 2025 সালে অস্ত্র রপ্তানি থেকে দেশটির আয় হয়েছে $19 বিলিয়ন বেশি। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক দ্বীপ, কিন্তু সেই দ্বীপের মাটির নিচে লুকিয়ে আছে মিসাইল, সামরিক সুড়ঙ্গ আর হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের সক্ষমতা। তাই কেশম এখন শুধু একটি দ্বীপ নয়, বরং আমেরিকা ইরান সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রগুলোর একটি। কিন্তু প্রশ্ন একটাই, কেশম দ্বীপে কেন আমেরিকার নজর? আমেরিকার দৃষ্টিতে কেশম দ্বীপ শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, ইরানের সামরিক শক্তির অন্যতম কেন্দ্র। ওয়াশিংটনের দাবি, দ্বীপটির ভূগর্ভস্থ ঘাঁটিগুলো থেকে ইরানের সরকারি বাহিনী হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতা ধরে রেখেছে। বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। আমেরিকা মনে করে কেশমে অবস্থান করা মিসাইল ও ড্রোন অবকাঠামো আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি তৈরি করতে পারে। এ কারণে কেশমকে আমেরিকা দীর্ঘদিন ধরে একটি কৌশলগত লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে আসছে। মার্কিন সামরিক বিশ্লেষকদের মতে দ্বীপটির সামরিক অবকাঠামো অক্ষত থাকলে সংকটের সময় ইরান খুব দ্রুত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত করতে পারে। ফলে কেশমে হামলার মাধ্যমে ইরানের যোগাযোগ ব্যবস্থা, মিসাইল নেটওয়ার্ক এবং ড্রোন পরিচালনার সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করছে আমেরিকা। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক হামলাগুলোর মূল উদ্দেশ্য ছিল ইরানের আঞ্চলিক সামরিক সক্ষমতা সীমিত করা এবং আন্তর্জাতিক নৌপথকে সচল রাখা। হরমুজ প্রণালীর মুখে অবস্থিত কেশম ইরানের সবচেয়ে বড় দ্বীপ। প্রায় 1,445 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপ এমন একটি স্থানে অবস্থান করছে যেখান থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রতিদিন হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথের নিরাপত্তা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে কেশম আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে। আমেরিকা দাবি করেছে দ্বীপটিতে তারা একটি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী এটি ছিল ইরানের কথিত আঞ্চলিক হামলার জবাবে পরিচালিত আত্মরক্ষামূলক অভিযান। একই সময় ইরানি গণমাধ্যম দ্বীপ জুড়ে একাধিক বিস্ফোরণের খবরও প্রকাশ করেছে। কেশমের গুরুত্ব মূলত এর ভূগর্ভস্থ সামরিক অবকাঠামোর কারণে। বহু সামরিক বিশ্লেষক দ্বীপটিকে ইরানের অডুবন্ত বিমানবাহী রণতরী বলে অভিহিত করেন, কারণ এটি কোনো যুদ্ধজাহাজ নয়, বরং এটি স্থলভাগ, যাকে ধ্বংস করা অত্যন্ত কঠিন। দ্বীপের নিচে বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক, লবণ গুহা এবং গোপন ঘাঁটিতে মিসাইল ব্যবস্থা, দ্রুতগতির আক্রমণ নৌযান ও বিভিন্ন সামরিক সরঞ্জাম সংরক্ষণের কথা দীর্ঘ সময় ধরেই আলোচিত। দর্শক, বিশেষ করে কেশমের সবচেয়ে আলোচিত স্থাপনা হলো তথাকথিত মিসাইল সিটি। ধারণা করা হয় ভূগর্ভস্থ সামরিক কমপ্লেক্সে এমন মিসাইল মোতায়েন রয়েছে যা প্রয়োজন হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত বা সম্পূর্ণ বন্ধ করার সক্ষমতা রাখে। এ কারণেই দ্বীপটিকে শুধু ইরানের নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হয়। জ্বালানি নিরাপত্তার প্রশ্নেও কেশমের গুরুত্ব অসাধারণ। অতীতে বিভিন্ন সংকটের সময় ইরান হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের চলাচল সীমিত করার হুমকি দিয়েছে। ফলে কেশমকে কেন্দ্র করে যে কোনো সামরিক উত্তেজনা বিশ্ববাজারে তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। তবে দর্শক, কেশমের পরিচয় সবসময় সামরিক ছিল না। দ্বীপটিতে প্রায় 1,48,000 মানুষের বসবাস। তাদের অধিকাংশই সুন্নি মুসলিম এবং স্থানীয় বান্দারি উপভাষায় কথা বলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষের জীবন সাগরকে ঘিরে আবর্তিত হয়েছে। জেলেদের ঐতিহ্যবাহী উৎসব নওরোজ সাইয়াদি এখনও দ্বীপের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাসের দিক থেকেও কেশম অত্যন্ত সমৃদ্ধ। প্রাচীন গ্রিক অভিযাত্রীদের লেখায় এর উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন সময় পারস্য, পর্তুগিজ, অটোম্যান ও ব্রিটিশদের প্রভাব এই দ্বীপে পড়েছে। 1700 শতকে পর্তুগিজরা এখানে দুর্গ নির্মাণ করেছিল, যা পরে পারস্য ইংরেজদের যৌথ অভিযানে দখলমুক্ত হয়। 1900 শতকে ব্রিটিশরাও এখানে নৌঘাটি স্থাপন করেছিল। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও কেশম একসময় আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্র ছিল। ইউনেস্কো স্বীকৃত কেশম জিও পার্ক, হারা ম্যানগ্রোভ বন, রহস্যময় স্টার্স ভ্যালি এবং বিশ্বের দীর্ঘতম লবণ গুহাগুলির একটি নামাকদান গুহা এই দ্বীপকে মধ্যপ্রাচ্যের অন্যতম অনন্য ভূপ্রাকৃতিক অঞ্চলে পরিণত করেছে। কিন্তু আজ সেই কেশমের পরিচয় বদলে গেছে। যে দ্বীপ একসময় পর্যটকদের কাছে ছিল প্রকৃতির বিস্ময়, সেটি এখন আমেরিকা ও ইরানের সামরিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দু। ভূগর্ভে লুকিয়ে থাকা মিসাইল ঘাঁটি, হরমুজ প্রণালীর উপর কৌশলগত নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্ক কেশম
কেশমকে পরিণত করেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক হটস্পটে।